আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি খুজিস্তান নুরিনাহারিন। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ফারুক আহমেদ সিদ্দিকী, সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান বিএসইসি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। স্যার, আমরা যেটা দেখছিলাম গত কয়েকদিনের মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড ছিল এবং ডাউন ট্রেন্ড থাকবেই স্টক মার্কেটে, মানে সবসময় আপ ট্রেন্ড থাকবে, এটা কোনো বিষয় না। কখনো আপ হবে, কখনো ডাউন হবে, এটাই তো ভাইব্রেন্সি আমরা যেটা বলি। কিন্তু যেটা হয়েছিল গতকাল আমরা যেটা দেখেছি, টার্নওভার অনেক কমে এসেছে, যদিও আজকে মার্কেট খানিকটা ভালোর দিকে। এই বিষয়ে বর্তমান মার্কেট নিয়ে যদি আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যদি কিছু বলতেন। না, যে কোনো স্টক মার্কেটে এভাবে ডে টু ডে ইভ্যালুয়েট করা যায় না, ওভার এ পিরিয়ড অফ টাইম ইভ্যালুয়েট করতে হয়। আমার মনে হয় বর্তমান যে স্টক মার্কেট যেভাবে চলছে অত্যন্ত স্বাভাবিক গতিতে চলছে। মার্কেটে দাম বাড়ছে, 2 দিন 3 দিন 4 দিন ধরে দাম বাড়ছে, মানুষ বিনিয়োগ করছে, নতুন ইনভেস্টর আসছে, এভাবে নতুন টাকা মানে ফাইন্যান্স আসছে। একটা পর্যায়ে দামটা গেলে যখন মানুষ মনে করছে যে কিছু প্রফিট হয়ে গেছে, তখন তারা বিক্রি করে দিচ্ছে, প্রফিট টেকিং ফেজ যাচ্ছে, 2 দিন 3 দিন প্রফিট টেকিং ফেজ যাচ্ছে, দামটা কমে যাচ্ছে। দেন পিপল আর পন্ডারিং এ মোমেন্ট, যে দেখি না কোন দিকে যাচ্ছে বাজারটা। এই যেহেতু মানুষ তখন বুঝতে পারছে না যে বাজার কোন দিকে যাচ্ছে, তখন টার্নওভারটা একটু ফল করছে এবং এরপরে দু একদিন পরে দেখা যাবে মার্কেটটা আবার লোকজন ইনভেস্ট করা শুরু করেছে, তখন টার্নওভারও আবার বাড়তে শুরু করে। সো দিজ আর অল টেম্পোরারি ফেজেস। এটা অত্যন্ত স্বাভাবিক পুঁজিবাজারের জন্য, এবং শুধু স্বাভাবিক না, আমি বলবো এটা পুঁজিবাজারের জন্য ইতিবাচক। যে যদি ক্রমাগত দাম বেড়ে যেত, আমি বলতাম পুঁজিবাজার একটা অ্যালার্মিং ওয়েতে মুভ করছে। এখন যেটা হচ্ছে, 3 দিন বাড়ছে, আবার মার্কেট কারেকশন হচ্ছে, প্রফিট টেকিং হচ্ছে, শিফটিং হচ্ছে। এইটা হচ্ছে পুঁজিবাজারের মানে আসল চরিত্র। এবং আমার মনে হয় কারোর কোনো অ্যালার্ম হওয়ার কোনো কারণ নেই। এবং যখন দামটা কমে যাচ্ছে, একটু চিন্তা ভাবনা করে শেয়ারটার মানে বিবেচনা করে, শেয়ারটার স্ট্রেংথ বিবেচনা করে যখন দামটা একটু পড়তির দিকে, তখনই ইনভেস্ট করা উচিত। স্যার, কিন্তু দেখা যাচ্ছে কি যখন দামটা পড়ে যাচ্ছে তখন টার্নওভারও কম হচ্ছে। ম্যাক্সিমাম বিনিয়োগকারীরা মনে হয় তখন অপেক্ষা করে যে ওয়েট অ্যান্ড সি পলিসি নিয়ে। যখন দামটা পড়ে যাচ্ছে তখন এক হচ্ছে যে একটু বেশি দামে কিনেছে, সে ওই পড়তি বাজারে বিক্রি করতে চায় না, 1 নম্বর। 2 নম্বর, পড়তি বাজারে যারা ক্রেতা তারাও মনে করে যে আরেকটু পরে নাকি দেখি, তারপরে একটা পর্যায়ে যে পড়বে না, তখন আবার ফ্রেশ ইনভেস্টমেন্ট শুরু হয়। ফলে একটা ফেজে আবার যখন ওই পড়তির দিকে থাকে, তখন টার্নওভারটাও কমে যায়। আবার এক সময় এই সুযোগ নিয়ে, মানে কম দামের সুযোগ নিয়ে যখন মানুষ ইনভেস্ট করা শুরু করে, তখন আবার টার্নওভারও বাড়ে, ইন্ডেক্সও বাড়ে, দামও বাড়ে, আবার প্রফিট টেকিং হয়। এইটা তো স্বাভাবিক জিনিস। এবং আই এম ভেরি হ্যাপি টু সি যে বাংলাদেশ পুঁজিবাজারে এই ঘটনাটা ঘটছে, যে বাড়ছে, প্রফিট টেকিং হচ্ছে, আবার কদিন কমছে, আবার স্ট্যাটিক থাকছে, আবার বাড়ছে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে আজকের, যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু ফিনান্সিয়াল এবং নন ব্যাংকিং ফিনান্সিয়ালের দাপুট, এবং আমরা কিছুদিনের কয়েক মাসের দীর্ঘদিনের বাজারই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে যখনই আপনার ব্যাংকিং সেক্টরটার উল্লফন হয় খানিকটা, তখনই কিন্তু টার্নওভার বেশি হয়, মার্কেটটা ঘুরে দাঁড়ায়। এই ব্যাংকিং সেক্টর নিয়ে যদি আপনি বলতেন। একটা ফোন আছে, আপনার কথা বলার আগে আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি শাহাদাত বলছি। আমি জানতে চাইলাম যে দীর্ঘদিন থেকে ভালো আইপিও আসছে না, এবং মার্কেটে কেন আইপিও আসতেছে না, এর কারণটা কি? এর আগে তো ভালো আইপিও আসে না, তারপরে আমরা তো শুনতেছি যে ভালো আইপিও আসবে, বুক বিল্ডিং এ আসবে, কিন্তু কোনো আইপিও তো ভালো আইপিও আসছে না। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। আরেকটু কথা তো যদি লাফার সময়ের ব্যাপারে, সময়ের আগে। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন একেবারে আইপিও আসছে না, তা কিন্তু ঠিক না। আইপিও আসছে, কিন্তু আমরা যেই
আইপিও গুলো চাচ্ছি, যেমন মাল্টিন্যাশনাল কোম্পানির আইপিও কিংবা গভর্নমেন্ট শেয়ার, সেগুলো হয়তো আসছে না। স্যার আপনি যদি বলতেন। ফার্স্ট থিং ফার্স্ট, প্রথম জি। প্রশ্ন ছিল ব্যাংকিং সেক্টরের সঙ্গে যে সম্পর্ক। ব্যাংকিং সেক্টরের ওঠানামার সঙ্গে সামগ্রিকভাবে বাজারে একটা সম্পর্ক হতেই হবে। বিভিন্নভাবে ব্যাংকিং সেক্টর কিন্তু চালিকা শক্তি। এক নম্বর হচ্ছে যে ব্যাংকিং সেক্টর আমাদের যে মোট মার্কেট ক্যাপ, তার 30-35% হচ্ছে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সুতরাং ব্যাংকের দাম বাড়লে পুরা বাজারটাই বাড়বে, বা কমলে পুরো বাজারটাই ইন্ডেক্সটা কমে যাবে, এটাই স্বাভাবিক। এছাড়া ব্যাংকে কখন বিনিয়োগ করছে বা কখন করছে না, এর উপরও বাজারে একটা প্রভাব সৃষ্টি করে। তবে আমি যে জিনিসটা খেয়াল করছি, যেটা যে দুর্বলতাটা বাজারে এখনো রয়ে গেছে, যে মানুষ সেক্টর ওয়াইজ ইনভেস্ট করবে কেন? ব্যাংকিং সেক্টর উঠবে, সব ব্যাংকিং সেক্টর উঠে যাবে, এটা তো কোনো লজিক হতে পারে না। একটা সে 30টা ব্যাংক, এর মধ্যে হয়তো 5টা ব্যাংক খুব ভালো করছে, 5টার দাম বাড়ুক, বাকিগুলো মোটামুটি একরকম থাকুক, হয়তো 5টা খারাপ করছে, একটু দাম কমুক। কিন্তু ব্যাংকিং সেক্টর যেদিন বাড়ে সেদিন সব ব্যাংকিং সেক্টর বাড়ে, যেদিন ফার্মাসিউটিক্যাল সেক্টর বাড়ে সব ফার্মাসিউটিক্যালস বাড়ে, যেদিন ইঞ্জিনিয়ারিং সেক্টর বাড়ে সেদিন সব ইঞ্জিনিয়ারিং সেক্টর বাড়ে। এটা আমাদের বাজারের একটা দুর্বলতা, এবং আমার মনে হয় বিনিয়োগকারীদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত যে সেক্টর ধরে কোনো সময় আমি ইনভেস্ট করব না। আমি যেই কোম্পানিতে ইনভেস্ট করব সেই কোম্পানির ফান্ডামেন্টালস, সেই কোম্পানির স্ট্রেংথ, সেই কোম্পানির ফিউচার, সেক্টর এসে যেতে পারে যে ওভারঅল সেক্টরের ফিউচারটা কী। সে ফার্মাসিউটিক্যাল, আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ইনভেস্ট করার আগে এটা চিন্তা করে নেব যে এই সেক্টরের ভবিষ্যৎটা কী আছে, টু দ্যাট এক্সটেন্ট। এর বেশি এই সেক্টরে একদিন উঠে গেল, আবার আরেকদিন ওই সেক্টর কমে গেল, এইটা আমার মনে হয় বাজারের এই দুর্বলতার দিকটা আমাদের কাটিয়ে উঠতে হবে। এক্স্যাক্টলি, একটা সেক্টরে ফিনান্সিয়াল সেক্টর উঠছে, তার মানে এই না যে ওই কোম্পানি, একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি হয়তো কিছু মিল আছে, কিন্তু তার মানে এই না যে ওইটা ভালো কোম্পানি উঠে যাচ্ছে বলে সমস্ত কোম্পানিগুলোই উঠবে। কিন্তু আমাদের দেশে, আমাদের পুঁজিবাজারে কিন্তু এখনো এই ট্রেন্ডটা রয়েই গেছে, যদিও চেঞ্জ হচ্ছে, সচেতন হচ্ছে বিনিয়োগকারীরা, কিছুটা হচ্ছে, কিন্তু ব্যাংকিং সেক্টরে এমন কিছু ঘটে নাই যে একদিনে সবগুলো বাড়বে, আবার এমন কিছু ঘটে নাই যে একদিনে সব কিছু পড়ে যাবে। এক্স্যাক্টলি, এই জিনিসটা আমার মনে হয় বাজারের দুর্বলতা রয়ে গেছে। দ্বিতীয় যে প্রশ্নটা আমরা পেলাম, যে আইপিও সংক্রান্ত একটা প্রশ্ন, যে হ্যাঁ, এটা আমার মনে হয় সত্য যে আইপিও ইদানিং আইপিও আসাটার আমার মনে হয় কমে গেছে কিছুটা। এটা ভ্যালিড রিজন আছে। তার কারণ আমরা আগে যেটা ছিল আইপিও, সেই সিস্টেমটা আমরা চেঞ্জ করেছি। এখন যারা পার ভ্যালুতে আসে তারা তো চলে আসছে, 10 টাকা ফেস ভ্যালু, 10 টাকাতে যারা আসে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যারা বোনাস চাচ্ছে, 10 টাকার শেয়ারটা 20 টাকা যাচ্ছে বা 30 টাকা যাচ্ছে, তাদের কিন্তু বুক বিল্ডিং প্রসিডিওরের মাধ্যমে আসতে হচ্ছে। আমরা জানি যে একটা বুক বিল্ডিং প্রসিডিওর বেশ লেন্দি, কিন্তু বেশ লেন্দি, রোড শো থেকে শুরু করে অনেক কিছু ফর্মালিটিস আছে, এবং আসতে একটা সময় লাগে। তো মাঝখানে যে একটা গ্যাপ গেল আমাদের, সেই গ্যাপটা আমার মনে হয় এই প্রিপারেশনটাগুলো করছে বিভিন্ন কোম্পানি, কিন্তু লাইনে কিন্তু অনেকগুলো কোম্পানি আছে যারা বুক বিল্ডিংয়ের মাধ্যমে অচিরেই হয়তো বাজারে আসবে। তখন এই যে একটা বাজারে কোনো শেয়ারই আসছে না, আমার মনে হয় এই দুর্বলতাটা কেটে যাবে, এবং খুব শিগগিরই এটা আমাদের। আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে আবার আসছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, যে কসমেটিক শেয়ারটা এটা কোন, মানে কোন খাতের উপরে পড়তেছে, আর এটা কেমন, মানে ফান্ডামেন্টাল শেয়ার কেমন? আমি একজন নতুন বিনিয়োগকারী। আর একটা কথা হচ্ছে যে আপনারা বলেন মানে লো প্রাইসে শেয়ারে বিনিয়োগ করতে, এই যে কসমেটিকটা আমি 16 টাকা 50 পয়সায় কিনেছিলাম, এরপরে এটা পড়তে পড়তে 15 টাকায় চলে আসছে। এখন কি আমার এটা আরো কেনা উচিত, নাকি থেকে আরো পড়বে? আর একটা কথা হচ্ছে, ব্যাংকের শেয়ার কি এখন বিনিয়োগ করা যায় কিনা? ধন্যবাদ দর্শক আপনাকে, আপনার প্রশ্নটি বুঝেছি আমরা, কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি ব্যাপারে কথা বলি না, নর্মালি ইন্ডিভিজুয়াল কোনো স্টকের ব্যাপারে আমরা কথা বলি না। দর্শক, আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি যেটা বলছিলেন ব্যাংকিং শেয়ার নিয়ে, যে ব্যাংকিং শেয়ারের যে দাম আছে এখন ব্যাংকিং সেক্টরে, আবার উনি সেক্টর ওয়াইজ বলেছেন যে
এই মুহূর্তে বিনিয়োগ করা যায় কিনা এই ব্যাপারটি নিয়ে যদি বলতেন। এগেন সেক্টর সম্বন্ধে আমি মন্তব্য করতে পারি না। জি। ভালো ব্যাংক আছে, খারাপ ব্যাংক আছে, এমন ব্যাংক আছে যে যার অবস্থা বেশ খারাপ, আবার এমন ব্যাংক আছে যার অবস্থা বেশ ভালো। তো সুতরাং এই দুটোকে সেক্টর হিসেবে দেখলে চলবে না। ব্যাংকের মধ্যে এমন বেশ কয়েকটি ব্যাংক আছে, দে আর ডুইং গুড বিজনেস, এবং তাদের যেটা প্রভিশনিং যেটা করার আছে মোটামুটি নিয়মিতভাবে করে আসছে, রাইট অফ যেটা করার নিয়মিতভাবে করে আসছে, এবং যেটা প্রফিট যেটা দিচ্ছে, ডিভিডেন্ড যেটা দিচ্ছে, বা ইন্টারনাল স্ট্রেংথ যেটা আছে, অ্যাসেট কোয়ালিটি যেটাকে বলা হয়, অর্থাৎ যেটা আমি অ্যাডভান্স দিয়েছি সেই অ্যাডভান্সটা রিকভারেবল কিনা, এসব দিকে বেশ কয়েকটা ব্যাংক কিন্তু বেশ ভালো। এবং ইদানিং আপনি দেখবেন যে বেশ কয়েকটা ব্যাংকের দামও অনেক বেড়ে গেছে। তো সেই ধরনের একটা ব্যাংকে আমাকে দেখতে হবে সেই পার্টিকুলার ব্যাংকের স্ট্রেংথ কেমন। এমন না যে ব্যাংকিং সেক্টর ভালো বলে যে কোনো ব্যাংকে আমি ইনভেস্ট করব। অনেক ব্যাংকও তো আছে যেগুলো সিক ব্যাংক বলছে, অনেক কয়েকটা ব্যাংক আছে যাদেরকে কয়েকটি ব্যাংক বলা আছে হয়েছে যেটা যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কয়েকটি ব্যাংক আছে যাদের ফান্ডামেন্টালস ভালো না, যাদের অ্যাসেট কোয়ালিটি আমার মনে হয় খুব একটা সুবিধার না, যাদের ভবিষ্যতে হয়তো অপারেটিং প্রফিট দেখাচ্ছে, কিন্তু ভবিষ্যতে যখন এদেরকে প্রভিশনিং করতে হবে তখন হয়তো বা এদের অবস্থা অতটা ভালো থাকবে না। এই ধরনের ব্যাংক বেশ কয়েকটি আছে। সুতরাং সতর্কতার সাথে সাবধান হয়ে আমাকে পিক করতে হবে যে কোন ব্যাংকে আমি রাখবো, কোন ব্যাংকে রাখবো না। জি, আরেকজন দর্শক আছেন, ওনার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আবার আসছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে দীপঙ্কর শাহ বলছিলাম। জি বলুন। আমি ওই আইপিও সম্পর্কে একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমরা যারা সেকেন্ডারি করি, হ্যাঁ, জি, তাদের জন্য কি কোনো আসলে আইপিও বরাদ্দ করা যায় না, কোটা সিস্টেম? কারণ অনেকে ভুয়া অ্যাকাউন্ট খুলে তারা মানে খুব লাভবান হচ্ছে, অনেক অ্যাকাউন্ট খুলে, আর আমরা একটা করে দেখা গেল আমরা সেকেন্ডারি করে আমরা লস খাই। কিন্তু আমাদের জন্য যদি কোনো বরাদ্দ থাকতো তাহলে সেটা ভালো হতো না? জি জি দর্শক, ধন্যবাদ আপনাকে। আরও একজন আছেন, দর্শক আছেন, বিনিয়োগকারী দর্শক। ভাইজি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। বলছিলাম চট্টগ্রাম থেকে। জি বলুন। আমি একটু লাফা শুকনা সিমেন্টের এই পার্লামেন্টারি এটার সামনের দিকে কি হইতে পারে একটু জানতে চাই। জি ধন্যবাদ দর্শক। স্যার আপনি শুনলেন তার কথা। প্রথম জন তো বলছিলেন যে সেকেন্ডারি মার্কেট নিয়ে, যে সেকেন্ডারি মার্কেটে সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করছে আর প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করছে, এভাবে ডিস্টিংশন করে তো বিও অ্যাকাউন্ট দেওয়া হয় না। সুতরাং উনি ঠিক কি বলতে যাচ্ছেন আমি ঠিক পরিষ্কার না। উনি যেটা বলেছে যে ভুয়া অ্যাকাউন্ট, আসলে ভুয়া অ্যাকাউন্ট বলে কিছু নাই। একটা মানুষ হয়তো তার দারোয়ান, ড্রাইভার, কাজের লোক এদের নামেও অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট করে তারপরে হয়তো অ্যাপ্লাই করে, এই জিনিসটা হচ্ছে। তো এটা তো একটা আইনের মধ্যে হচ্ছে, এটা কিছু করা খুব কঠিন। এই জন্য যদি মানুষটা আসলেই থাকে, জি, যদি সে তার ছবি দেয়, তার আইডি দেয়, তার সিগনেচার দেয়, এইরকমই সাধারণত ঘটে। এক্স্যাক্টলি, যে একটা গ্রামে বোঝেও না কিছু, সামান্য কিছু হয়তো পয়সা দিল বা দিল না, একটা ছবি টবি দিয়ে ছবি টবি করে আইডি নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেললো। এবং এমন ব্যক্তিও আছেন, ওনার ফান্ডামেন্টাল কমপ্লেনটা কিন্তু সত্য, যে এমন ব্যক্তিও আছেন যে 100টা 200টা 300টা বিও অ্যাকাউন্ট কন্ট্রোল করছেন, হয়তো তারও বেশি কন্ট্রোল করছেন। এবং দেখা যাচ্ছে যে আমি যদি 300 অ্যাপ্লিকেশন করি, 400 অ্যাপ্লিকেশন করি, তাহলে আমার কিছু না কিছু শেয়ার, প্রাইমারি শেয়ার পাওয়ার সম্ভাবনা আইপিওতে অনেক বেড়ে যায়। এবং যারা অনেস্ট, যিনি বললেন, ওনাদের মতো অনেস্ট যারা, যে একটা অ্যাকাউন্ট শুধুমাত্র মেনটেন করেন, তাদের সুবিধা কমে যায়। এটা আরও একটা ব্যাপার আছে স্যার, যারা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করে তাদের টাকাটা কিন্তু সেকেন্ডারি মার্কেটেই আসে। একটা শেয়ার সেল করে সে কিন্তু আবার পুনরায় বিনিয়োগ করে, কিন্তু আইপিওতে যারা বিনিয়োগ করছেন তারা কিন্তু টাকাটা নিয়ে চলে যাচ্ছেন, এটা কিন্তু আর আসছে না। কিছু বিনিয়োগকারী আছে শুধুমাত্র আইপিওতেই করছে, সেল করে দিয়ে চলে যাচ্ছেন। এই যে একটা ব্যাপার, যে কিছু লোক শুধুমাত্র প্রাইমারি মার্কেটে এরকম 100 200 300 অ্যাকাউন্ট কন্ট্রোল করে তারপরে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, এরা কারা? এবং এই ব্যাপারে একটা নীতি, মানে একটা প্রথম হচ্ছে একটা ইনভেস্টিগেশন, যে এটা কারা করছে, কেন করছে, তাকে ধরা যায় কিনা।
এবং দ্বিতীয়ত এদের ব্যাপারে কোনো একটা নীতি আমার মনে হয় করা যায় কিনা। আপনি কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স নিয়ে যদি বলতেন, কারণ আমরা জানি স্টক মার্কেট সবচেয়ে শক্তির জায়গাটা কিন্তু এটা, যে কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স, এই বিষয়টা নিয়ে যদি বলতেন শেয়ার মার্কেটের ক্ষেত্রে এটা কতখানি জরুরি? সবচেয়ে বেশি জরুরি। জি, কারণ কর্পোরেট গভর্নেন্স না থাকলে কোনো কিছুই পারফেক্ট হবে না। শেয়ার মার্কেটের একটা কোম্পানির সম্বন্ধে ধারণা করতে গেলে প্রথমেই আপনাকে দেখতে হবে কোম্পানির ফাইন্যান্সিয়াল যে রিপোর্ট, অর্থাৎ যেটা অডিটররা করে। এখন অডিটররা কোথায় থেকে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা করে? ম্যানেজমেন্ট যেটা প্রিপেয়ার করে তার উপর বেসিস করে অডিট রিপোর্টটা হচ্ছে, সেটার উপর বেসিস করে মানুষ কিন্তু ইনভেস্টমেন্ট করছে। এখন ম্যানেজমেন্ট রিপোর্টটা যদি ঠিক না থাকে, সেখানের মধ্যে যদি গাফিলতি থাকে, সেখানে যদি ডাইরেক্টররা ইন্টারফেয়ার করে যে এইভাবে করো না, এই তথ্য দেওয়া যাবে না, এটা এইভাবে করো, এটা ওইভাবে করো করে ম্যানেজমেন্ট থেকেই যদি ডিস্টর্টেড একটা অ্যাকাউন্ট অডিটরকে দিয়ে দেয়, তাহলে অডিটরদের জন্য কিন্তু প্রপার এবং ফেয়ার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করা খুব কষ্টকর হয়ে যায়। এবং এটা ততদিন পর্যন্ত চলতে থাকবে, এরকম ডিস্টর্টেড ম্যানেজমেন্ট প্রিপেয়ার্ড অ্যাকাউন্ট, যতদিন ওই কোম্পানিতে কর্পোরেট গভর্নেন্স না হবে। এখন আমরা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার করেছি, কোম্পানি সেক্রেটারি করেছি, অনেক কিছু করেছি বাধ্যতামূলক, সব কোম্পানিতে আছে, কিন্তু এগুলো কমপ্লায়েন্স হয়ে গেছে, রিপোর্টে সবগুলো টিক দেওয়া থাকে। কিন্তু আসলে একজন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কতটুকু ইন্ডিপেন্ডেন্ট? যদি প্রপার কর্পোরেট গভর্নেন্স থাকে, দেন হি ইজ ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট টু রিপোর্ট দ্য অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল কন্ডিশন টু দি বোর্ড অ্যান্ড টু দি এক্সটার্নাল অডিটর। সুতরাং এখানে একটা ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স যদি না থাকে, আমরা করেছি কি, একই ব্যক্তি চেয়ারম্যান এবং এমডি হতে পারবে না। আমাদের কর্পোরেট গভর্নেন্সের গাইডলাইন্স আছে, এটা খুবই ভালো নিয়ম, একই ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। কিন্তু বাবা যদি চেয়ারম্যান হয় আর ছেলে যদি এমডি হয়, ওর হাজব্যান্ড আর ওয়াইফ যদি, এটা যদি পরিবারের বাইরে বলেন, আপনার বন্ধুর সাথে আপনি করলেন, এটা তো দুজনের একটা ব্যাপার, যে যদি কেউ একসাথে ম্যানিপুলেট করতে চায়, এটা পরিবার হলেই যে হবে তা না, বাইরেও তো হতে পারে। নট নেসেসারিলি, বাট পরিবারের হলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা একক সিদ্ধান্ত হয়ে যায় মোটামুটি। বাট এটা কিছু করারও আছে বলে আমার মনে হয় না এখন, অ্যাটলিস্ট এখন এই মুহূর্তে। কারণ আমি আগে অনেকবার বলেছি যে বাঙালি যারা ব্যবসায়ী আছেন, যারা বড় বড় ব্যবসা করে ফেলেছেন অলরেডি, বাঙালিরা কিন্তু এত এন্টারপ্রাইজিং আমি নিজেও ধারণা করতে পারিনি। যখন স্বাধীনতা হলো তখন আমি কল্পনাও করতে পারি না যে বাঙালি এলসি মানে বোঝে না, তারা 40-45 বছরের মধ্যে এত বিশাল একটা ব্যবসার সাম্রাজ্য করে তুলবে, সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ আরএমজি হতে পারবে। এটা আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার। তারা প্রাণ দিয়ে এসেছে, বাংলাদেশটা তাদের জন্য অনেক দামি স্যার, 71-এর যুদ্ধ অনেক দামি, স্বাধীনতা অনেক দামি, সেটা তো বটেই, কিন্তু এ ধরনের একটা বিজনেস এন্টারপ্রেনারশিপ তাদের আছে। এটা চিরদিন বাঙালি থেকে বলা হয়েছে যে এরা ব্যবসা বোঝে না, পশ্চিমেরা ব্যবসা বোঝে। এই ধরনের একটা ধারণা আমাদেরকে ছোটোবেলা দেওয়া হয়েছিল যখন পাকিস্তান টাইমে। কিন্তু আমরা 71 সালের পরে কিন্তু প্রমাণ করেছি যে বাঙালিরা অত্যন্ত এন্টারপ্রাইজিং পিপল। এক্স্যাক্টলি। এখন যেই নতুন জেনারেশন এই ব্যবসাগুলো গড়ে তুলেছে, বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু এই নতুন জেনারেশনটা গড়ে তুলেছে, যাদের খুব বেশি অভিজ্ঞতা নাই, যারা অনেক কষ্ট করে এটা গড়ে তুলেছে, এবং তারা মনে করে যে আমি এবং আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন বা আমার ক্লোজ বন্ধুবান্ধব মিলে অনেক কষ্ট করে এটা গত 30 বছর আমি গড়ে তুলেছি। এই প্রতিষ্ঠানে বাইরের লোক এসে মাতব্বরি করবে, বাইরের লোককে সে শেয়ার কিনবে, বাইরের লোকের কর্পোরেট গভর্নেন্স হবে, আমি সেখানে মানে কিছু ইনফ্লুয়েন্স করতে পারবো না, এই জিনিসটা বোধহয় এখনও আমরা মানসিকভাবে মেনে নিতে পারছি না, এক নম্বর। সুতরাং ফ্যামিলি ওরিয়েন্টেশন থেকে বেরিয়ে আসাটা আরেকটু সময় লাগবে। আর সেকেন্ড জেনারেশন যারা আছেন তারা হয়তো আরেকটু এগিয়ে যাবেন, কিন্তু একেবারে সম্পূর্ণ এগিয়ে যাবেন আমি বলছি না, কিছুটা এগিয়ে যাবেন। আরও ব্যাপার আছে অন্তর্নিহিত, যে কর্পোরেট গভর্নেন্স করলে আইপিওতে আসলে যে কতগুলো অন্তর্নিহিত সমস্যা হয়,
যেমন ধরেন আমি একটা ইন্টারেস্টিং কথা বলছি, আপনারা স্টক মার্কেট থেকে সবসময় দাবি করেন যে যারা লিস্টেড কোম্পানি তাদের কর্পোরেট ট্যাক্স কমানো হওয়া উচিত। অলরেডি কিন্তু 10% কম আছে, জি 35 আর 25, কিন্তু এই 10%-এর বেনিফিট নেওয়ার জন্য একটা কোম্পানি কেউ আইপিওতে এসেছে টু গেট দ্য বেনিফিট অফ দিস 10%? এটা কিন্তু বিরাট অ্যামাউন্ট, বিরাট অ্যামাউন্ট। 35% আর 25%, 10 কোটি টাকা যদি আমার ইনকাম হয়, আপনি যেই কথাগুলো বললেন যে তারা ওই বাইরে আসতে পারছে না, তারা চিন্তা করছে আমরা কষ্ট করে করেছি তাহলে আমরা যাব কেন, আমরা কেন জবাবদিহিতায় যাব। এখানে তো আমরা যদি স্টক মার্কেট লিস্টেড কোম্পানি না হয় তাহলে তো এতখানি জবাবদিহিতা নেই। আমি স্যার আপনার কাছে আরও একটা কোয়েশ্চেন করব, গুজব, স্টক মার্কেটে যে গুজব নির্ভর কিছু কোম্পানি আছে, ইভেন দেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় বলে যে আমরা এক্সপানশনে যাচ্ছি কিংবা আমরা এটা করব সেটা করব, তার বিভিন্ন রকম ঘোষণা দেয়, কিন্তু পরবর্তীতে তারা আর প্রতিপালন করতে পারে না, একটা পরিপালন হয় না সুষ্ঠুভাবে। এটা ঘোষণা দেয় না গুজব রটে, আমি শিওর না। খুব 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 অল্প সময় আছে আমাদের কাছে, আর 30 সেকেন্ড আছে, শেষ করতে হচ্ছে আমাদেরকে। যদি এটা গুজব রটে হ্যাঁ জি, তাহলে কিছু করার থাকবে না, জি, কারণ এটা গুজব রটেছে, কে গুজব রটিয়েছে আমরা জানি না। কিন্তু কোম্পানি যদি ঘোষণা দিয়ে না করে, সেখানে মনে হয় এসিসি ক্যান স্টেপ ইন, তোমরা কেন ঘোষণা দিয়ে দাম বাড়ালে, কেন করলে না। এখানে সিকিউরিটি আইন ভঙ্গের একটা ব্যাপার আছে এবং এসিসি এখানে করণীয় অবশ্যই আছে। ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনতে পেলাম। আমাদের হাতে সময় নেই, শেষ করতে হচ্ছে। ধন্যবাদ দর্শক, সময় শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশিত হবে দৈনিক শেয়ার বিজে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবারও আসছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।